আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, ভারতের উপহার হিসেবে আজ আসলো 20 লাখ ডোজ করোনার ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই 20 লাখ ডোজ ভ্যাকসিন আমরা রেখেছি সংরক্ষণাগারে এবং খুব শিগগিরই হয়তো ভ্যাকসিনেশনটা শুরু হবে। এবং আমরা যতটা জেনেছি যে এই সপ্তাহেই, এই মাসের শেষের দিকেই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আমরা সারা দেশেই ভ্যাকসিনেশন শুরু করতে পারবো। ভারত তার বন্ধুত্বের যে দৃঢ়তা, সেই দৃঢ়তা দেখিয়েছে এবং দুই দেশের যে বন্ধন, সেই বন্ধন অটুট রয়েছে এবং এই ভ্যাকসিন উপহারটাই সেটাই প্রমাণ করলো। আজ মূলত আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি আসলো ভারতের উপহারের টিকা। আমাদের আজকের অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। আমাদের সঙ্গে যুক্ত আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ। আমাদের সঙ্গে সুইডেন থেকে যুক্ত হয়েছেন ডাক্তার ফরাদ আলী খান, তিনি এপিডেমিওলজিস্ট ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডিরেক্টর অফ এপিডেমিওলজি অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যাল সুইডেন। আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হয়েছেন ইকোনমিক টাইমসের কূটনৈতিক সম্পাদক দীপাঞ্জন রায় চৌধুরী। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি ইভ্যালি 21 রাতে। আমরা আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খানকে দিয়ে। ডাক্তার কামরুল, আপনার কাছে জানতে চাইব যে এই যে বেশ আলোচনার পরেই অনেক গুজবও ছিল, সব সমালোচকদের মুখে ছাই দিয়ে আজ ভারতের উপহার হিসেবে 20 লাখ ডোজ টিকা বাংলাদেশে আসলো। আপনার কাছে জানতে চাইবো, আপনার বিশ্লেষণ জানতে চাইবো এবং ভ্যাকসিনেশনটা হয়তো আমরা খুব শিগগিরই শুরু করতে পারবো, যদিও উন্নত অনেক দেশই এখনো পর্যন্ত ভ্যাকসিনেশন শুরু করতে পারেনি। আপনার বিশ্লেষণ জানবো। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা আলোচনায় আছেন, সচিবের সম্মানিত মহাসচিব প্রফেসর এম এ আজিজ, আমাদের ছোট ভাই সুইডেন থেকে যিনি সরাসরি অ্যাস্ট্রাজেনেকাতেই ফার্মাসিউটিক্যাল কাজ করছেন, ডক্টর ফরাদ আলী খান, এবং ভারত থেকে সাংবাদিক দীপাঞ্জন চৌধুরী, এবং যারা দেখছেন প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনার আলোচনা যাচ্ছি। আজকে আসলে বাংলাদেশের যে গতকাল আসলে বাংলাদেশের জন্য একটা শুভ দিন। কারণ হচ্ছে যে আমরা এই দিনে 20 লক্ষ ভ্যাকসিনের ডোজ পেয়েছি এবং এটি নিয়ে ধরেন যারা আমরা যুক্ত আছি এই সমস্ত আলোচনার সাথে, গবেষণার সাথে, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কখনোই ছিল না। এখন ধরেন যে এই করোনা নিয়ে, ভ্যাকসিন নিয়ে বিশ্বব্যাপী একটা রাজনীতি চলছে, তারপরে আপনার সংবাদের প্রতিযোগিতা চলছে, ব্যবসা চলছে। আমি এই তিনটা বিষয়ে গিয়েই আপনার এক ধরনের পজিটিভ নেগেটিভ একটা ক্ল্যাশের জায়গায় গেছে। আমরা জানি যে ধরেন যে ভারতের সাথে চুক্তিটা হলো, সেটি হয়েছে 5 নভেম্বর সিরাম ইনস্টিটিউটের সাথে এবং বেক্সিমকোর সাথে এবং আমাদের বাংলাদেশ সরকারের সাথে। সেই হিসেবে সেই একটা চুক্তি, সেটা তো এরকম দ্বিরাষ্ট্রীয় চুক্তি, এটা তো কোনো আলতু ফালতু বিষয় না, সিরিয়াস একটা ম্যাটার। সেইখানে বারবার বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে, যে এটি সময় মতো আসবে। এবং 17 ডিসেম্বর ভারতের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়াল মিটিং করলে, তখন সেদিন কিন্তু বলেছিলেন যে ভারতের মানুষ যেদিন পাবে সেদিন বাংলাদেশের মানুষও পাবে। এই কথাগুলো তো আমাদের একটা রেসপন্সিবল লোক কথা বলছে, সেখানে আমাদের আস্থার জায়গাটা থাকতে হবে। তো সেই কারণে আজকে আমরা মনে করি যে ভারতের সাথে বাংলাদেশের সর্বোচ্চ বন্ধুত্ব, বিশ্বের যে দেশগুলো আছে তার মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সেই বহু কাল থেকেই আমরা, বা বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা আছে তারাও বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় থেকে একটা বন্ধুত্ব, নির্ভরশীলতা, একটা অনেস্ট রিলেশনশিপ, সেগুলো মেনটেন হচ্ছে এবং সেটা হবেই। সে কারণে যে ভ্যাকসিন গুলো এসছে, আমরা ভারত সরকারকে
এবং সিরাম ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই, এবং আমরা আমাদের সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে কূটনৈতিক কৌশল এবং তার যে স্টেটমেন্টশিপ, তার মধ্য দিয়ে কিন্তু এই জিনিসগুলো এনশিওর করছেন। সে কারণে আজকে আমরা যারা খবরগুলি রাখি এবং এর সাথে যুক্ত আছি, আমরা কিন্তু খুব কনফিডেন্ট যে আমাদের ভ্যাকসিনের কোনো সমস্যাই হবে না। আজকে ধরুন যে 20 লক্ষ, সেটা তো একটা উপহার, এরপরেও আমাদের 3 লক্ষ একটা চুক্তি রয়েছে। আমাদের টাকায় কেনা যে ভ্যাকসিন সেটাও চলে আসবে আপনার কাছে। আবারও আসবো, আমরা ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করব। তার আগে যেতে চাই, জেনে আসতে চাই দীপাঞ্জন রায় চৌধুরীর কাছে যেতে চাই। দীপাঞ্জন রায় চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রী আজ এই যে ভারতের যে উপহার আসলো, এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন, এবং কূটনৈতিক অঙ্গনেও এটা নিয়ে বেশ আলোচনা চলছে। এবং ভারত বাংলাদেশের যে মৈত্রী, যে বন্ধন, সেই বন্ধনটা আসলে প্রমাণ করার কিছু নেই, এইটি একটি বড় নিদর্শন। আপনার কাছে জানতে চাইবো যে ভারতের কূটনৈতিক অঙ্গনে এই বিষয়গুলো নিয়ে কিভাবে আলোচিত হচ্ছে এবং আপনার বিশ্লেষণ কি বলে? দেখুন, বাংলাদেশের কে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে তো আমাদের ভারতের সরকার প্রথম থেকে দৃঢ়বদ্ধ ছিল, এবং গতকাল থেকে যখন শুরু হয়, মানে 20 তারিখ থেকে যখন শুরু হয়, প্রথমে বলে নিতে চাই যে 19 এবং 20 তারিখ কিন্তু আপনার বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, ওমান, মরক্কো, ব্রাজিল এবং আরো কিছু দেশের যারা টেকনিশিয়ান, যারা ভ্যাকসিন দেবে, তাদের কিন্তু অলরেডি ট্রেনিং চলছে আর কি ভারতে। তো সেইটা তো একটা বড় ব্যাপার যে ট্রেনিং চলছে এই 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 যে একটা গ্রুপ অফ কান্ট্রি, মানে দেশগুলোর মধ্যে, তার মধ্যে বাংলাদেশ আছে 1 নম্বর। 2 নম্বর, যেহেতু আমাদের সরকার, মানে কারেন্ট সরকার 2014 সাল থেকে নেবারহুড ফার্স্ট পলিসি বলে যে একটা পলিসি নিয়েছে, তো সেখানে তো প্রথমে তারা পার্শ্ববর্তীদের একটা প্রায়োরিটি দেয় এবং বাংলাদেশ সেখানে একটা টপ প্রায়োরিটি। এবং গত বছর, মানে 2020 সালে তো প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল, করোনার জন্য উনি যেতে পারেননি, বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি উপলক্ষে। আর এবছর তো বাংলাদেশের জন্য, ভারতের জন্য একটি উজ্জ্বল অধ্যায়, 50 বছর বাংলাদেশ স্বাধীনতার, 50 বছর ভারতের বা পাকিস্তানের সাথে যুদ্ধ, তার একটা 50 বছর। এটা তো একটা খুব বড় ব্যাপার। এবং এর মধ্যে দিয়ে একটা আনফরচুনেট ঘটনা, গত বছর করোনা ঘটে যায়, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এই বছরের যে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্বন্ধের 2021 সাল কিন্তু একটি ল্যান্ডমার্ক ইয়ার আমরা বলতে পারি আর কি। করোনা, নো করোনা, ল্যান্ডমার্ক ইয়ার। এবং সেই ল্যান্ডমার্ক ইয়ারে দাঁড়িয়ে মায়ানমার, মলদ্বীপ আর ভুটানের পরেই, মানে এটা প্রথম দিন হলো, তারপরে বাংলাদেশ আর নেপাল আজকে মানে বুধবার দিন তারা ভ্যাকসিন পেলো, এবং আগামীকাল মায়ানমার, সেশেলস আর আপনার মরিশাসে যাবে। তো এটা হচ্ছে ভারতের কোর আর কি, মানে তার কূটনৈতিক পার্শ্ববর্তীতে এটা হচ্ছে কোর, এটা হচ্ছে তার প্রায়োরিটি। এবং বাংলাদেশ সেখানে হচ্ছে প্রায়োরিটি, মানে ভুটান, বাংলাদেশ, মলদ্বীপস, আফগানিস্তান, এগুলো হচ্ছে প্রায়োরিটি ভারতের জন্য। এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক গত কয়েক বছরে যেভাবে উন্নত থেকে উন্নত স্তরে গেছে বিভিন্ন ক্ষেত্রে, আপনি রেলের কানেক্টিভিটি বলুন, পোর্টের কানেক্টিভিটি বলুন, ক্রস বর্ডার মানে পাওয়ার ট্রান্সমিশনের কথা বলুন, ভিসার ক্ষেত্রে বলুন, ভিসা শিথিল মানে নিয়ম কানুন শিথিল হওয়ার ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন। এখন তো ভারতের অনেকেই গিয়ে বাংলাদেশে চাকরি করছে, বিভিন্ন তার সংস্থায় চাকরি করছে, মাল্টিন্যাশনাল হোক কিংবা বাংলাদেশের সংস্থা হোক, এবং এবং কিংবা ইন্ডিয়ার কোনো সংস্থা হোক। এই জিনিসটা তো আমরা যে লক্ষ্য করছি, এটা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই 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 20 লক্ষ এই ডোজটা দেওয়া একটা ইম্পর্টেন্ট। এবং যার এই নাম্বার অফ ডোজেস, এটাতে কিন্তু বাংলাদেশ হাইয়েস্ট। হ্যাঁ, হয়তো বেক্সিমকোর সাথে সেরাম ইনস্টিটিউটের গত নভেম্বর মাসে একটা চুক্তি হয়েছে, এটা তো কমার্শিয়াল চুক্তি। তাতে সেরাম ইনস্টিটিউট বেক্সিমকো একটা অ্যাডভান্স দেবে সেরাম, এবং জয়েন্টলি এটা প্রডিউস করবে, সেটাতে একটা কমার্শিয়াল আসবে। এই সব দেশের মধ্যে যত যে ভ্যাকসিন গেছে, এটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাজ আ গিফট ইজ দি হাইয়েস্ট গিফট, মানে ইন টার্মস অফ নাম্বারস। 20 লক্ষ কিন্তু কোথাও যায়নি। কালকে ধরুন সেশেলস এর হয়তো পপুলেশন কম, কিন্তু ইন টার্মস অফ পার্সেন্টেজ, ইন টার্মস অফ নাম্বার, বাংলাদেশ ইজ দি হাইয়েস্ট, 20 লক্ষ ডোজ। এটা একটা খুব বড় ব্যাপার। এটা একটা মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা কমিটমেন্ট, শেখ হাসিনাকে একটা কমিটমেন্ট, শেখ হাসিনার যে একটা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটা ভারতের প্রতি কমিটমেন্ট এবং এই বন্ধুত্বের প্রতি কমিটমেন্ট, সেটাকে অনার করা, সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা, আমি মনে করি এটা একটা 2021 সালের প্রেক্ষাপটে এটা একটি খুব বড় উপলব্ধি, একটা খুব বড় ল্যান্ডমার্ক। এবং আগামী 2 মাসের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী যখন যাবেন ঢাকাতে, তখন আমি আশা করছি যে আরো কিছু মানে এই হেলথ সম্বন্ধে, হেলথ কোঅপারেশনের ব্যাপারে আরো কিছু আলোচনা, মানে আরো কিছু হয়তো অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাই। এবং আমরা দেখছি যে বাংলাদেশ ভারতের যে মৈত্রী, সেই জায়গাটিতে আজকেও সেই মঞ্চে দাঁড়িয়েই ভারতীয় হাইকমিশনারও বলেছেন যে বাংলাদেশ এবং ভারত এই করোনা যুদ্ধে সব সংকটে সবসময় পাশে ছিল এবং করোনা যুদ্ধ এবং করোনা মোকাবেলাও একসঙ্গেই করোনা মোকাবেলা করতে চায়। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি যেতে চাই ডাক্তার ফরহাদ আলী খানের কাছে। ডাক্তার ফরহাদ আলী খান, আপনার কাছে জানতে চাইব আসলে এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি আমরা পেলাম উপহার হিসেবে, সেই জায়গাটিতে আপনার মূল্যায়ন, আপনার বিশ্লেষণ জানবো। এবং এই ভ্যাকসিনটির সঙ্গে আপনি আছেন শুরু থেকেই, আপনার কাছে জানবো এটার কি আসলে পার্শ্ব প্রতিক্রিয়া সেইভাবে আছে কিনা। এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, সেই জায়গাটিতে আপনার কাছে জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়াটা কতটুকখানি আছে বা একেবারে নেই, এরকম একটি আশ্বস্ত আপনার কাছ থেকে হতে চাই। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আরো এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় দুজন ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় প্রফেসর কামরুল খান ভাই এবং প্রফেসর আজিজ ভাই, এবং ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক দীপঞ্জন চৌধুরী এবং দর্শকবৃন্দ। আজকে একটি বিশেষ দিন আমি বলবো, কারণ বিশ্বে অনেক দেশে যেখানে ভ্যাকসিনের জন্য কারাকারি শুরু করেছিল এবং ভ্যাকসিন কুটিতে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছিল যে ভ্যাকসিন পাওয়ার জন্য, সেক্ষেত্রে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ইন্ডিয়া থেকে 20 লক্ষ ডোজ ভ্যাকসিন আজকে বাংলাদেশে পৌঁছেছে। এবং এটা একটি বিশেষ দিন। এর জন্য বলবো যে এই মহামারী বা প্যান্ডেমিক, এটা একটি বৈশ্বিক মহামারী এবং কোনো দেশ একা এটার মোকাবেলা করতে পারবে না। একটি দেশ নিজেকে বাঁচতে হলে তার পার্শ্ববর্তী দেশকে বাঁচাতে হবে, এটা একটা লক্ষণ। পাশাপাশি বাংলাদেশ ভারতের যে বন্ধুত্বের যে ইতিহাস, সেটার একটা প্রমাণ এখানে। এখন আমি আসছি যে করোনার যে ভ্যাকসিন, যে এখন যেগুলো 3টি ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে অনুমোদন পেয়েছে এবং ইউরোপে বিশেষ করে 2টি ভ্যাকসিন ব্যবহার হচ্ছে এবং ইউকেতে 3টি ভ্যাকসিন ব্যবহার হচ্ছে। এবং বাংলাদেশে আজকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আজকে থেকে বাংলাদেশে পৌঁছেছে এবং ইন্ডিয়াতে অলরেডি ব্যবহার শুরু হয়ে গিয়েছে। এখন এই ভ্যাকসিনগুলো যেগুলো আমরা ব্যবহার করছি, ভ্যাকসিন হচ্ছে, এখন সবাই আশা করেছিল যে ভ্যাকসিন হচ্ছে যে কোভিড-19 মোকাবেলার মূল অস্ত্র। এই জন্যই বলবো যে যেহেতু কোনো চিকিৎসা পদ্ধতি প্রমাণিতভাবে এখন পর্যন্ত আমরা উদ্ভাবন করতে পারিনি, বা ট্রিটমেন্ট গাইডলাইনটা পুরোপুরি ফলো করার পর অনেক রোগী মারা যাচ্ছে, মৃত্যুর হার কমানো যাচ্ছে না। এবং ইউরোপে কিন্তু মৃত্যুর মিছিল মাঝখানে সেকেন্ড ওয়েভের পর আরো বাড়ছে। কাজেই এই ভ্যাকসিন একটি আশার আলো হিসেবে সব জায়গায় এসে, যদিও অনেকে এটা নিয়ে বিভিন্ন রকম ধূম্রজাল তৈরি করছে, ভীতি সঞ্চার করার চেষ্টা করছে যে ভ্যাকসিনের সাইড এফেক্ট গুলো। প্রথম কথা হচ্ছে, যে কোনো ভ্যাকসিনেরই ইতিহাস ঘাটে দেখবেন যে প্রতিটি ভ্যাকসিনেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট থাকে। যারা আমরা এখানে আজকে 50 রয়েছে, আমরা ছোটবেলা যখন ভ্যাকসিন নিয়েছি, আমরা জানি যে কিভাবে আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হতো এবং ভ্যাকসিন দেওয়ার পর আমাদের যে ইনজেকশন সাইট, যেখানে ভ্যাকসিন দেওয়া হতো, সেখানে কি রকম দাগ পড়ে যেত, অনেকে জোর করে বেড়ে এবং মারধর করে ভ্যাকসিন দেওয়া হতো, ছোটবেলায় এমনও দেখেছি। হ্যাঁ, যে জায়গাটিতে ভ্যাকসিনটা দেওয়া হতো সেটা পাকতো এবং মানে জ্বরও হতো, 1-2 দিন জ্বরও থাকতো, নানা রকম জ্বর হতো এবং উপসর্গ নিরাময়ের জন্য অনেক কিছু করা হতো, যেমন জ্বর হতো এবং অন্যান্য যেগুলো করা হতো, এগুলো তো সবাই জানেন বাংলাদেশের ভ্যাকসিনের ব্যাপারগুলো। এখন সবগুলো ভ্যাকসিনেরই কিছু মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এগুলো হচ্ছে যে নর্মাল, এগুলো খুব রেয়ার থাকে। এখন 2টি ভ্যাকসিন, 2 প্রকারের ভ্যাকসিন বাজারে যেহেতু এসেছে এবং 2 প্রকারের ভ্যাকসিন দুভাবে তৈরি হয়েছে। mRNA ভ্যাকসিন ফাইজার বায়োনটেক, যেটা ইউরোপে, সেখানে মৃত্যু নিয়ে কিছু কথা হয়েছিল, প্লাস কিছু অ্যালার্জিক রিয়াকশন নিয়ে। তো ভ্যাকসিন গুলো যে তৈরি করার সময় ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 সব ক্ষেত্রে কিন্তু সেফটি দেখা হয়। এবং ফেজ 4 এ যখন এই ট্রায়াল গুলো করবার যখন অনুমোদন দেওয়া হয়েছিল ভ্যাকসিন গুলোকে, ইউরোপে বলেন আমেরিকায় বলেন, সেখানে কিন্তু বেশ কিছু কমিটমেন্ট থাকে ভ্যাকসিনের যে সাইড এফেক্ট গুলো ফলো করা। একটা পর্যায়ে গিয়ে ফলো করতে হবে রেগুলার। কোনো ব্যক্তি কোনো ভ্যাকসিনের সাইড এফেক্ট যদি কোনোভাবে তার উপসর্গ দেখা দেয়, সঙ্গে সঙ্গে সেটাকে জানাতে হবে। এবং ভ্যাকসিন অ্যাডভার্স রিপোর্টিং ডাটাবেস তৈরি আছে সব দেশেই, সেখানে এগুলো এন্ট্রি করতে হবে এবং সেগুলো মূল্যায়ন করা হয়। যেমন
ধরুন রিপোর্ট এসেছে 23 জন মারা গেল নরওয়েতে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন দিয়ে। আসলে 23 জন মারা যাবে, কিন্তু সেই 23 জন রোগীকে পরে এটাকে বলে কেএসসিপি রিপোর্টকে আমরা কজালিটি অ্যানালাইসিস করা হয়। এটা কজ কি, কারণটা কি, এবং কজালিটি মানে কি, এটার সাথে ড্রাগের কোনো সম্পর্ক রয়েছে কিনা। সেক্ষেত্রে দেখা গেল যে তাদের যেসব রোগী মারা যায় তাদের কিন্তু অন্য রোগে মারা যাওয়ার রিস্ক ছিল, অথবা তাদের অন্য কোনো প্রি এক্সিস্টিং কজ ছিল, অথবা তারা অন্য কোনো মেডিসিনও পেয়েছে কিনা। সবকিছু মিলিয়ে একটা অ্যানালাইসিস করে ডাক্তাররা বলেছে যে এই রোগীগুলো মারা যাওয়ার মূল কারণ কিন্তু শুধু ভ্যাকসিন না, অন্যান্য কারণও ছিল। এখন বাংলাদেশে যে প্রেক্ষাপটটা বলবো, বাংলাদেশের ভ্যাকসিনটা যেটা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিনটা, যেটা নিয়ে আমরা কাজ করছি, এবং যে ভ্যাকসিনটি সারা বিশ্বে নন প্রফিটেবল ওয়েতে দেওয়া হচ্ছে, এবং 300 কোটি ভ্যাকসিন সারা বিশ্বের জন্য তৈরি করা হচ্ছে, এবং ইন্ডিয়ার মাধ্যমে সিরাম ইনস্টিটিউট 100 কোটি ভ্যাকসিন তৈরি করে দিবে। এখন এটাকে ইন্ডিয়ান ভ্যাকসিন বলা হয় নাকি, আসলে এটা ইন্ডিয়ার ভ্যাকসিন নয়। এটা হচ্ছে যে ধরুন বাংলাদেশি টয়োটা কোম্পানি যদি ঢাকা অ্যাসেম্বল করে, টয়োটা বাংলাদেশে তৈরি গাড়ি না, এটা জাপানে তৈরি গাড়ি। ঠিক তেমনি এই ভ্যাকসিনটা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, কিন্তু ইন্ডিয়াতে এটাকে ম্যানুফ্যাকচারিং একটা পার্ট করা হচ্ছে, বা বিভিন্ন জায়গায়, যেমন ইউকেতে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে অক্সফোর্ডের, সেটার বিভিন্ন কম্পোনেন্ট ধরেন 4-5টা দেশ থেকে তৈরি হয়ে আসছে, প্যাকেজিং থেকে শুরু করে মূল সাবস্টেন্স থেকে শুরু করে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস। কাজেই একটা সমন্বিত ভাবে একটা ভ্যাকসিন তৈরি করা, কাজে এটা শুধু ইন্ডিয়ার ভ্যাকসিন হিসেবে যে প্রপাগান্ডা, তারা ঠিক না। সেকেন্ড হচ্ছে যে এই ভ্যাকসিন যে ক্লিনিক্যাল ট্রায়াল গুলো হচ্ছে, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3, বিশেষ করে ফেজ 3 ট্রায়াল রেজাল্ট গুলো যে পাবলিশ হয়েছে, সেখানে দেখা গেছে মাত্র 100 লোকের মধ্যে অ্যাডভার্স ইভেন্ট, সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট যেটা বলি, যে ক্ষেত্রে হসপিটালাইজেশন হতে পারে অথবা অন্য কোনো সিরিয়াস দেখা যায়। আর মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো হচ্ছে, 24 ঘন্টার মধ্যে রিলিফ হয় এবং আলটিমেটলি রোগী ভালো হয়ে যায়। এখন আপনি 11-12 হাজার পেশেন্টের মধ্যে যদি 80-90 জন পেশেন্টের যদি কোনো সাইড এফেক্ট হয়, সেটা কিন্তু খুব কম সংখ্যায়। সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি যে ভ্যাকসিনের যে রিস্ক বেনিফিট, এটা ভ্যাকসিন দিলে কতখানি রিস্ক থাকে যে ক্ষতি হওয়ার, আর কতখানি বেনিফিট, সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের ভ্যাকসিনের বেনিফিট সবচেয়ে বেশি। বেনিফিটটা হচ্ছে যে আপনার যতখানি পার্শ্ব প্রতিক্রিয়া, তার থেকে আপনি রোগের সংক্রমণ কমাতে পারছেন, রোগের সংক্রমণের পাশাপাশি হসপিটালাইজেশন কমাতে পারছেন, পাশাপাশি মৃত্যু কমাতে পারছেন। এট দ্য সেম টাইম হয়তো যদি দাঁড়িপাল্লায় মাপি কিছু লোক এর মধ্যে ভ্যাকসিনের সাইড এফেক্টের কারণে হয়তো অসুস্থতা বোধ করতে পারে, যেমন সামান্য জ্বর, শরীর মেজাজ করা, হয়তো মাথা ব্যথা, অথবা ইভেন ডায়রিয়া হতে পারে, কিন্তু এগুলো খুব সামান্য প্রক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া। আর এই ভ্যাকসিনের ব্যাপারে বলা হচ্ছে যে এই ভ্যাকসিনটি কেন আজকে বাংলাদেশ সরকার অক্সফোর্ড ভ্যাকসিনটি নিল, কেন অন্য কোন ভ্যাকসিন নেওয়া হলো না। এখন সেক্ষেত্রে অনেক আপনারা নিশ্চয়ই আলাপ করেছেন এর মধ্যে, যে বাংলাদেশ জানেন যে ভ্যাকসিনের দাম এবং এটা যে সাপ্লাই চেনটা কিভাবে খুব সহজভাবে আপনার নর্মাল ফ্রিজে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে, এবং সাপ্লাইং যে চেনটা বাংলাদেশের ইপিআইসিটির মাধ্যমে অলরেডি যে প্ল্যানগুলো করা হয়েছে, খুব সহজেই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সবাইকে টিকাকরণ যে প্রক্রিয়া সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে, সেগুলো একটু প্র্যাকটিক্যাল ব্যাপার রয়েছে। আরেকটা ব্যাপার প্রশ্ন রয়েছে যে ভ্যাকসিনের এফিকাসি নিয়ে অনেক কথা উঠেছে, যে এটা কি কম এফিকাসি এটার অন্য ভ্যাকসিন থেকে। এখন এগুলো নিয়ে আসলে হেড টু হেড কোনো কম্পারেটিভ ট্রায়াল হয়নি, এগুলো আগামীতে হবে। এখন 2-3টি ভ্যাকসিন যেগুলো বাজারে রয়েছে সেগুলোর পেশেন্ট পপুলেশন একটু ডিফারেন্ট ছিল, এবং তাদের যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া ডিফারেন্ট ছিল, কাজেই এটা আগামীতে দেখার বিষয়। একটা ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিন ফরহাদ আলী খান, আপনার কাছে জানবো যে এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের কার্যকারিতাটা আসলে কতদিন থাকবে, এটা কি কোনো প্রমাণ বা মানে কোনো গবেষণা হয়েছে কিনা? এই ব্যাপারে গবেষণা চলছে, তবে আপনারা জানেন যে ফার্স্ট ডোজ দেওয়ার পর সাধারণত 8 থেকে 12 সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজ দেওয়ার জন্য রিকমেন্ড করা হয়েছে, এবং এরপর এই ভ্যাকসিনের কার্যকারিতা মিনিমাম 1 বছর থাকবে আশা করা যাচ্ছে, যদিও 1 বছর এখনো পার হয়নি। এখন মনে করেন যে এই যে ফার্স্ট ফেজ 1 এর যে ট্রায়াল গুলো হয়েছে, সেই পেশেন্টগুলো কিন্তু এখন ফলো করা হচ্ছে, হয়তো খুব অচিরেই আমরা এটা একটা প্রমাণ পাবো। তবে এই ধরনের যে অ্যান্টিভাইরাল যেসব ভ্যাকসিন তৈরি হয়েছে ইতিমধ্যে, হয়তো আপনারা জানেন যে অনেকে প্রশ্ন করেছেন যে ভ্যাকসিনের যে কোভিড-19 এর যে স্ট্রেনগুলো চেঞ্জ হচ্ছে বা এটা কি এফেক্টিভ না, সেক্ষেত্রেও বলা হচ্ছে যে যদিও সামান্য চেঞ্জ হয়, সেক্ষেত্রে কোভিড-19 এর যে অক্সফোর্ড ভ্যাকসিন পাশাপাশি ফাইজারের ভ্যাকসিন এবং মডার্না ভ্যাকসিন সবগুলি কার্যকর থাকবে, এগুলো প্রমাণিত হয়েছে বিভিন্ন টেস্টে। এছাড়া যে লং টার্ম যে ডিউরেশন, এটা নিয়ে অনেকেই এখনো কোনো কনক্লুসিভ মতামত দিতে পারছে না, তবে সবাই আশা করছে যে মিনিমাম 1 বছর থাকবে এবং এটা লং টার্ম থাকার চান্স রয়েছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা জিনিসটা দেখছি যে পাবলিক হেলথ পার্সপেক্টিভে চিন্তা করি,
একটা ভ্যাকসিন যদি 50-60% লোকের মধ্যে দিলে লোকের মধ্যে এফিকাসি বা কার্যকর হয়, সেক্ষেত্রে যেটা বলা হয় যে আমরা যদি বলি রিপ্রোডাকশন রেট বলি, যেটা আপনার সংক্রমণের যে একটা মেইন রিপ্রোডাকশন রেট বলা হয় R0, যেটা ওটাকে যদি আমরা কাউন্ট করে, যদি আমরা বিভিন্নভাবে দেখেছি সারা ওয়ার্ল্ডে দেখা গিয়েছে যে যদি 50-60% লোকের মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করে, সেক্ষেত্রে হয়তো আমাদের R0টা 1-এর কম হয়ে যাবে। তখন আর সংক্রমণ বাড়বে না, আস্তে আস্তে কমে রোগটা এন্ডেমিক হবে অথবা এরাডিকেট হবে, নির্মূল হবে। জি, আপনার কাছে আসবো। আমি একটু সুযোগ দিতে চাই অধ্যাপক ডাক্তার এম এ আজিজকে। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, আপনার কাছে জানবো যে নিশ্চয়ই আজকে যে ভারতের উপহারের টিকা আসলো সেটি আমাদের জন্য একটি বড় খবর। খুব কম নয়, 20 লাখ ডোজ, অর্থাৎ 10 লাখ মানুষকে আমরা একসঙ্গে টিকাকরণটা করতে পারবো। টিকাকরণের ক্ষেত্রে বা টিকাদানের ক্ষেত্রে আমাদের একটা বড় অভিজ্ঞতা রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সফলভাবে এই কাজটি শুরু করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের আলোচকদেরকে। এটা আসলেই আমাদের জন্য আনন্দের দিন। গতকালকে আমাদের আনন্দের দিন ছিল এবং আমরা আবারও ভারত প্রমাণ করলো আমাদের সেই বন্ধুত্বের উদাহরণ হিসেবে আমাদের 20 কোটি অগ্রিম আমরা ডোজ পেলাম উপহার হিসেবে। আমরা মনে করি যে এই বাংলাদেশের ইপিআই এর, আপনারা জানেন যে আমরা অনেক অতীতের অনেক অভিজ্ঞতা আছে, আমরা অনেক পুরস্কারও পেয়েছি। আমাদের বাংলাদেশের ইপিআই এর প্রশিক্ষিত 42,000 কর্মী আছে এবং তাদেরকে এই টিকাদানের জন্য আবারও প্রস্তুত করা হয়েছে। আমাদের 700টি ভ্যাকসিন স্টোরেজ সেন্টার আছে। আমাদের প্রত্যেকটি উপজেলায় 2 লাখ ভ্যাকসিন রাখার মতো আমাদের সুবিধা আছে। জেলা পর্যায়ে 7 লাখ ভ্যাকসিন রাখার সুবিধা আছে এবং সারা দেশে 15 কোটি ভ্যাকসিন প্রিজার্ভ করার মতো আমাদের সক্ষমতা আছে। এবং এই ভ্যাকসিনটা যে আসলো সেটা আমরা যতদূর শুনেছি যে 27 থেকে 29 তারিখের ভিতরে এটা কর্মীটোলা হাসপাতালে প্রথম উদ্বোধন হবে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার 50 জন মানুষকে দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে এটা পাইলটিং প্রজেক্ট হিসেবে ঢাকার আরো 4টা হাসপাতালে দেওয়া হবে, 500 জনকে দেওয়া হবে এবং তাদেরকে 1 সপ্তাহ অবজার্ভ করা হবে, মনিটর করা হবে এবং তারও 1 সপ্তাহ পরে মনে হয় যে আমরা যতদূর শুনেছি যে ফেব্রুয়ারি 8 তারিখ থেকে সারা দেশে এই টিকাদান কর্মসূচিটা শুরু হবে। আমরা মনে করি যে এই কর্মসূচিটা, এই কর্মযজ্ঞটা সম্পন্ন করার অভিজ্ঞতা আমাদের এই ম্যান পাওয়ার আছে। তবে এখানে একটা চ্যালেঞ্জ যে এই অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন, যেটা এটা আমরা জানি যে 25 তারিখে আইসিটি মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অ্যাপস হস্তান্তর করবে। এই জায়গাটায় অতি দ্রুত এই অ্যাপস এর কার্যক্রমটা চালাতে হবে। এখানে রিমোট পর্যায়ে অ্যাপসে পারবে কিনা, বয়স্ক 70-এর উপরে বয়স্করা অ্যাপস এর এই ব্যবহার পারবে কিনা, এটা নিয়ে আলোচনা সমালোচনা সংশয় আছে। তবে আমরা মনে করি যে অ্যাপস এর কার্যক্রম এখন আমাদের রিমোট পর্যায়ে ইউনিয়ন সাব সেন্টারে কিন্তু আমাদের তথ্য প্রযুক্তি যে কেন্দ্র আছে, সেখানে গ্রামের লোকজন কিন্তু সেই সুযোগটা নিতে পারে। আমাদের রিমোট পর্যায়ে আমাদের যে প্রশিক্ষিত হেলথ ওয়ার্কার আছে, হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানার, এই ক্ষেত্রে তো আমাদের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে তো ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু সহযোগিতা পেতে পারি। তাছাড়া সিভিল সোসাইটি, বিভিন্ন সামাজিক সংগঠন, তারা সবাই কিন্তু এগিয়ে আসতে হবে, সেটা প্রচারণা আসতে হবে এবং আমাদের অধিদপ্তরও বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন লজিস্টিক্স, বিভিন্ন ভাবে আমাদের সেটা প্রচারণা চালাবে এবং প্রত্যেকদিন একটা ভ্যাকসিন বুলেটিনও প্রচার হবে জানার জন্য। তারপরে আমাদের যে একটা সংখ্যা অনেকের আছে পার্শ্ব প্রতিক্রিয়া, ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা গাইডলাইনও তৈরি করেছে। এই গাইডলাইনের মাধ্যমে মনিটর করা হবে যে এই পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে এবং আরো সতর্কতা অবস্থান নেওয়া হয়েছে বা নিয়েছে আমাদের অধিদপ্তর। প্রথম দিকে এই টিকাগুলো হেলথ কমপ্লেক্স, হাসপাতাল, ক্লিনিক এই পর্যায়ে কেন্দ্র থাকবে, যাতে এই প্রথমেই
সেখানে হাসপাতাল থাকবে, চিকিৎসক থাকবে এবং বেড থাকবে হাসপাতালে, সেই সমস্ত জায়গায় কেন্দ্র থাকবে। যদি কোনো উপসর্গ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেখানে যাতে এগুলো সঠিকভাবে চিকিৎসা করা যায় এবং পরবর্তী সময়ে তাদের সাথে মনিটর করা হবে, টেলিমেডিসিনের মাধ্যমে যোগাযোগ থাকবে, সেটা ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা যোগাযোগ রাখবে এবং চিকিৎসকরা যোগাযোগ রাখবে। সুতরাং সব মিলেই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে এই চ্যালেঞ্জ, আমরা অতীত অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই কোভিড এর যে ম্যানেজমেন্টের যে সফলতা সরকারের ছিল এবং দেখিয়েছে, এবং এটা আমাদের ফোর্বস কিংবা ব্লুমবার্গ আমরা র্যাঙ্কিং এ অনেক এগিয়ে আছি। আমরা মনে করি এই টিকাদান কর্মসূচিতেও আমাদের এই সফলতা আসবে বলে আমি বিশ্বাস করি। জি, আপনারা চারজনই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, ইভালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় আসলো ভারতের উপহারের টিকা। যেতে চাই অধ্যাপক ডক্টর কামরুল হাসান খানের কাছে। ডক্টর কামরুল হাসান খান এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। যেতে চাই দীপাঞ্জন রায় চৌধুরীর কাছে। দীপাঞ্জন রায় চৌধুরী, আপনার কাছে জেনে নিতে চাই, ভারতের টিকাকরণটা তো শুরু হলো কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে। ভারতে টিকাকরণটা আসলে কোন পদ্ধতিতে, কিভাবে হচ্ছে? পর্যন্ত তো এখানে যে টিকাকরণটা হচ্ছে সেটা ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা আর কি ধরুন হসপিটালে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে, তারা হসপিটালের মানে গার্ড বলুন, হসপিটালের বিভিন্ন অন্যান্য ক্ষেত্রের কাজ করে, যারা জরুরি সেবায় যারা নিয়োজিত তাদেরকেই শুরুতেই দেওয়া হচ্ছে। জরুরি সেবা যারা নিয়োজিত তাদের ক্ষেত্রে। তারপর এখানেও একটা অ্যাপের প্রভিশন করা হয়েছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু স্টেটে। মানে আমাদের তো আবার বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম, তারা যে রাজ্যে যেরকম পৌঁছচ্ছে তারা কিভাবে সেটাকে ইয়ে করতে চায়। তো অ্যাপের এখানেও একটা অ্যাপের মাধ্যমে করা হচ্ছে, কিছু কিছু রাজ্যে শুরু হয়েছে। এখনো পর্যন্ত এটা পুরোপুরি মাস ইয়েতে যায়নি। তো আর কিছুদিন মধ্যে এটা মাস মানে ওই অ্যাপের থ্রু দিয়ে, তারপর 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব, এবং তার সাথে আবার কোমরবিডিটিরও ব্যাপার আছে। মানে 50 ঊর্ধ্ব যাদের কোমরবিডিটি তাদের প্রথমে হবে, 50-এর নিচেও যাদের কোমরবিডিটি বেশি তাদের প্রথমে হবে, তারপর সাধারণ জনগণ মানে যাদের কোনো কোমরবিডিটি নেই সেরকম ভাবে তাদের ইয়েতে ক্ষেত্রে আসবে। এবং ওই যেরকম আর কি মানে একটা ডোজ দেওয়ার পর এবং আরো তার 8 থেকে 12 সপ্তাহ পরে আরো একটা। আমাদের এখানে মানে ধরুন আপনাদের এখানে তো এখানে থেকে তো সেরাম ইনস্টিটিউটের সাথে একটা পার্টনারশিপে গিয়েছিল। এখানে তো এছাড়াও প্রায় 6টা ভ্যাকসিন বিভিন্ন ট্রায়াল স্টেজে আছে। অ্যাস্ট্রাজেনিকা এটা ট্রায়াল স্টেজে আছে, ভারত বায়োটেক তারা যেটাকে কোভ্যাক্সিন বলছে সেটাও মানে সেটাও অ্যাপ্রুভাল পেয়েছে। তারপর আপনার আমাদের স্পুটনিক 5 যেটা রাশিয়ার, যেটা তার সাথে ভারতের একজন রেড্ডি ল্যাবরেটরি, তাদের একটা পার্টনারশিপ চলছে। এরকম ভাবে বিভিন্ন আপনার 6টা ইয়েতে ট্রায়ালে আছে, এবং সেই ট্রায়াল গুলো বিভিন্ন পর্যায়ে আছে। তারপর কোনটা এখনো আসবে, মানে প্রথমে এইগুলো ছাড়া মানে ছাড়া কবে স্পুটনিক সেটার ইয়ে হবে সেগুলো এখনো মানে আমার তো মনে হয় এই মানে আরো 5-6 মাস লেগে যাবে পুরো ব্যাপারটাকে। কারণ আমাদের জনসংখ্যা তো অনেক, এই জনসংখ্যাকে পুরোভাবে দেওয়া, বিভিন্ন রাজ্যে দেওয়া, তার মধ্যে আপনার ইয়াং পপুলেশন অনেক বেশি। তো সেগুলোকে কিভাবে তাদের প্রায়োরিটি কিভাবে আসবে, আগে তাদের কোমরবিডিটি বেশি তাদের, তারপর এগুলো আসবে, সেটা সময় সাপেক্ষ। ভারতের ক্ষেত্রে তো সময় সাপেক্ষ। জি, যেতে চাই অধ্যাপক ডক্টর কামরুল হাসান খানের কাছে। ডক্টর কামরুল হাসান খান, আপনার কাছে জানবো যে শুরুর দিকে আসলে আমরা আমাদের কাছে মনে হয়েছিল যে ভ্যাকসিনটা আসলে কবে পাবো, সেই জায়গাটিতে ভারতের উপহারটা চলে আসলো, কেনার টিকাটাও চলে আসবে, এবং সেই সঙ্গে কোভ্যাক্স যে উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গেও বাংলাদেশ আছে এবং সেই টিকাগুলোও আসবে। এবং আমরা মডার্না টিকা ছাড়াও আরও বেশ কয়েকটি টিকা হয়তো আমাদের দেশে সেটিও আসবে। সো মনে হচ্ছে যে ভ্যাকসিনের আসলে খুব একটা সমস্যা হয়তো হবে না। আমাদের যে প্রকল্পটি নেওয়া হয়েছে ভ্যাকসিনেশনের, সেই প্রকল্পের সময় মতোই শেষ হবে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে কতগুলো জিনিস খুব পরিষ্কার
থাকতে হবে। প্রথম কথা হলো যে যেটা নিয়ে খুব বারবার আলোচনা হচ্ছে যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কি হয় আসলে? সেখানে আপনার একটু ব্যথা হতে পারে ইনজেকশনের যেখানে দেওয়া হবে, তার কারণে জ্বর হতে পারে, বমি ভাব হতে পারে। এবং আপনার ভ্যাকসিনের কাজটা কি? কাজটা হলো গিয়ে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেম আছে একটা, সে রোগ প্রতিরোধ সিস্টেমকে অ্যাক্টিভেট করে অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডিটা আপনার তখন এই ভাইরাসটাকে নিউট্রাল করে দেয়। ভ্যাকসিনের কারণে মৃত্যুবরণ করেছে এমন রেকর্ড কিন্তু পৃথিবীতে খুব একটা নাই। সে কারণে এ ধরনের আমি আগেও বলেছি নানান প্রতিযোগিতার মধ্যে দিয়ে আলোচনাগুলো আসছে। এক, বাংলাদেশ কিন্তু আমরা সব দিক দিয়ে একটু সুবিধাজনক অবস্থানে আছি। আমি যদি আমাদের ভ্যাকসিন তো আমাদের ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধির বিষয়টা আমাদের দেখতে হবে এবং আমাদের বর্তমান পরিস্থিতিটা কি। বাংলাদেশে ধরেন আজকে মৃত্যুবরণ করেছে কতজন? 16 জন সম্ভবত। আর আমাদের আক্রান্তের হার কিন্তু আজকে 4-এর নিচে চলে গেছে, 3.96% নিচে চলে গেছে। এবং আপনার মৃত্যুবরণ টোটাল 584 জন আজকে আক্রান্ত হয়েছে। এদিক দিয়েও কিন্তু আমরা সুবিধাজনক অবস্থানে আছি। আবার ভ্যাকসিনের দিক থেকেও আপনি দেখেন যে আমরা বেশ লক্ষ ডোজ পেয়ে গেলাম এবং আমরা এই মাসেই 25 কিংবা 26-এ আবার 50 লক্ষ ডোজ পাবো এবং পরবর্তী আরো প্রতি মাসে পাবো। এবং আরেক দিকে হলো যে কোভ্যাক্স যেটা কোভিড-19 ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস ফ্যাসিলিটি, যারা একটা কোঅর্ডিনেট করতেছে WHO, CEPI, তারপরে গ্যাভি মিলে, সেখানে কিন্তু আমরা 20% মানুষের জন্য ভ্যাকসিন পাবো। ইতিমধ্যে তারা কিন্তু প্রথম যে অ্যাপ্রোচটা করেছে ফাইজারের ভ্যাকসিনটি তারা কিন্তু আমাদেরকে দিতে চাচ্ছে এবং আমাদের সরকার 18 তারিখে 18 জানুয়ারি লাস্ট ডেট ছিল, সেটি তারা জবাব দিয়েছে, হ্যাঁ তারা 8 লক্ষ ডোজ সেখানে পাবো। 8 লক্ষ ডোজ মানে আমরা 4 লক্ষ মানুষকে দিতে পারবো। সেই হিসাবে ভ্যাকসিনের দিক থেকে আমাদের কিন্তু খুবই সুবিধাজনক অবস্থায় আমরা আছি। অন্যদিকে কিছু হিসাবও আছে যে কত মানুষকে দেওয়া হবে। যেমন 18 বছরের নিচে মানুষকে মানুষ দেওয়া লাগবে না, সেখানে আমাদের 40% আছে। আবার প্রেগনেন্টের কথা বলা আছে, সেখানে 50,000 অন্যান্য ডিজিজ মিলে, এবং আমরা 1 কোটি মানুষ কিন্তু দেশের বাইরে আছে। সব মিলিয়ে আমাদের কিন্তু 10 কোটি ডোজ পেলেই কিন্তু আমাদের হয়ে যায়। আবার কোভ্যাক্সের কিন্তু একটা কমিটমেন্ট আছে, সেটা হলো যে আমরা 6,80,00,000 ডোজ কিন্তু কোভ্যাক্স থেকে আমরা জুনে পাবো। এর মধ্য দিয়ে যদি আমাদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা আমরা প্রতি মাসে পেয়ে যাই এবং সেখানে আমাদের কিন্তু সর্বমোট যে পরীক্ষার জন্য মানুষ এসছে আমাদের কাছে, সেখানে কিন্তু 35 লক্ষের মতো। এবং সরকারের যে পরিকল্পনা আছে খুবই সুন্দর, যে ফার্স্ট তারা মনে করেছে 3%, দেশের 3% মানুষকে দেবে, সেখানে 51,84,000 মানুষকে দেওয়া হবে। এখন যদি 35 লক্ষ মানুষ আমাদের কাছে পরীক্ষার জন্য আসে সন্দেহে, এবং সেখানে আমাদের শনাক্তের হার কিন্তু খুবই কম। সেইখানে আমরা 5,30,271 জন শনাক্ত হয়েছে। আমরা যদি প্রথমে 52 লক্ষ মানুষকে ভ্যাকসিন দিয়ে দিতে পারি, যেটা ফার্স্ট স্টেপে তারা করবে এবং 6টা ধাপে করবে, তাহলে কিন্তু আমাদের সেফটি নেটে চলে গেল বাংলাদেশ। পরবর্তী সময় ভ্যাকসিন তো আর আমরা হুড় করে দিতে পারবো না, যেমন 50 লক্ষকে প্রতি মাসে দেওয়া হয়। প্রথমে যেটা ধারণা ছিল 50 লক্ষ থেকে আপনার প্রথম ডোজ 2টা ডোজই দিবে, তা কিন্তু এখন নয়। বাংলাদেশ সরকারের যে সিদ্ধান্ত, 50 লক্ষ ডোজ পেলে 50 লক্ষ মানুষকে দেওয়া হবে। কারণ হচ্ছে যে 8 থেকে 12 সপ্তাহ পরে দিতে হবে, তো ইতিমধ্যে আবার 50 লক্ষ হয়ে যাবে। সেই কারণে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে এবং সে যে আমাদের যে মানুষের প্রয়োজন আছে, তাতে কিন্তু আমরা মনে করি খুব ভালো অবস্থায় আছে। অন্যদিকে আমাদের সংক্রমণের হার, মৃত্যুর হার দুটোই কিন্তু কমে যাচ্ছে। সব মিলে আমরা মনে করি না যে আমাদের এই করোনা প্রতিরোধ কিংবা আমাদের এই ভ্যাকসিন নিয়ে কোনো বড় ধরনের সমস্যা হবে। পাশাপাশি এই কথাটা সবাইকে মনে রাখতে হবে, যারা শুনছেন, যে আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যে কথাটা আপনি শুরুতেই ফরহাদকে জিজ্ঞেস করেছিলেন, কতদিন প্রোটেকশন দিতে পারবে, সে প্রোটেকশন কিন্তু নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না। তবে অ্যাস্ট্রাজেনেকা সিও প্রথম দিকেই বলেছে সম্ভবত 1 বছর সম্ভবত বলেছে। এখানে আরেকটি জিনিস আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, যে এ পর্যন্ত করোনা বিষয়ে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত কোনো বিষয় হয়নি। এবং সেখানে ওষুধ বলেন, চিকিৎসা পদ্ধতি বলেন বা ভ্যাকসিন বলেন, সেখানে সবকিছু কিন্তু আসছে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, ইউ এর মাধ্যমে। এবং সে কারণে
এখন চূড়ান্ত ভাবে একটা জিনিস নিয়ে যে ধরেন এই যে আমাদের ভ্যাকসিন গুলো 3বার ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, 3টা ফেজে হয়েছে, এবং আরেকটা ক্লিনিক্যাল ট্রায়াল শব্দ হয় যেটা মার্কেটিং এর পড়ার পর, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এখন, যেটা আমাদের ফরাসি আমরা করছে। সেই কারণে আমাদেরকে মনে সবটা মিলিয়ে মাথার মধ্যে রাখতে হবে, সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সেই কারণে আমরা মনে করি যে যাত্রা শুরু হলো গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নেতৃত্বে। উনি বিষয়গুলো সরাসরি যে কোনো বিষয় উনি দেখেন, কিন্তু যে কোনো ক্রাইসিস মুহূর্তে উনি কিন্তু দিন রাত মনিটর করেন এবং এই বিষয়ে আমাদের যাতে সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলি হয় সেভাবে আপনি দেখেন। এখন আমাদের ডক্টর আজিজ যেটা বলেছেন যে ট্রায়ালের বিষয়টা আমাদের 4টা মেডিকেল কলেজ নির্ধারিত করা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ, কুয়েত মিলিটারি হসপিটাল, মুগদা মেডিকেল কলেজ এবং কুর্মিটোলা হসপিটাল। এখানে 27 কিংবা 28 তারিখে তারা ড্রাই রানে যাবে এবং সেখানে 4 থেকে 500 মানুষকে টিকা দেওয়া হবে এবং 7 দিন তাদের দেখে অবজার্ভ করা হবে। কারণ এখানে ধরেন যে আমাদের বাংলাদেশে একটা মহল ভালো কিছু দেখতে পায় না। আজকে টিকা ঘরে এসে গেছে, আমাদের অক্সফোর্ডের টিকা, এটা প্রস্তুত করেছে সিরাম ইন্ডিয়া ইনস্টিটিউট, কিন্তু এটা তো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা, এবং আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র আমরা অক্সফোর্ডের বিষয়টাকে সর্বোচ্চ প্রাধান্য দিই, কারণ এটা সুলভ হয়েছে। আরেকটা কথা, কেন ইংল্যান্ড থেকে আনা হলো না সরাসরি, কেন এটা ভারতে? খালি আমি ইংল্যান্ডের প্লেন ফেয়ার কত আর ভারতের প্লেন ফেয়ার কত? সে কারণে এখানে আমাদের সুলভে, এবং এখানে একটা জিনিস মানুষকে জানতে হবে যে কোনো জিনিস প্রস্তুত হলে যারা মূল ওটাই কিন্তু এখানে হবে, ম্যানুফ্যাকচারিং। আর ভারতের বিষয়টা আর একটু জানা দরকার, সিরাম ইনস্টিটিউট কিন্তু বিশ্বের 60% এই ভ্যাকসিন কিন্তু তারা উৎপাদন করে থাকে। ভারতের কিন্তু এই বিশাল একটা ভূমিকা আছে এবং সিরাম ইনস্টিটিউট সেখানে প্রাধান্য পাচ্ছে। সেখানে এখানে আমাদের গরিমসির কিছু নেই। আর যে সমস্ত প্রতিক্রিয়ার কথা বলা হচ্ছে, এটা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া। আমাদের সেই জায়গাটা, আমাদের করোনাতে মানুষ তো মরেও যাচ্ছে, এটা ডিপেন্ড করছে একটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কি, তার বয়স কিরকম এবং তার অন্য অসুখগুলো আছে কিনা, সব মিলিয়ে আমাদের বিবেচনা করতে হবে। শুধু ভ্যাকসিনের উপর চাপলে তো হবে না। ভ্যাকসিনের মৃত্যুর খবর কিন্তু আমরা অনেক তো সিনিয়র হয়ে গেছি মেডিকেল প্রফেশনে, আমরা কিন্তু সেই জায়গায় খুব একটা আমরা কখনো দেখিনি। এই কারণে এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা নিয়ম মেনে সবার সহযোগিতার মাধ্যমে কাজগুলো আমরা করি। আমরা নিশ্চয়ই আমরা বাংলাদেশকে সুস্থ রাখতে চাই। নিশ্চয়ই আমরা সেটা করতে পারবো এবং সেই আশাতেই আমরা করছি। 20 লাখ ডোজ পাঠিয়েছি, সেজন্য আবারও ধন্যবাদ জানাই। জি, যেতে চাই ডাক্তার ফরহাদ আলী খানের কাছে। ডাক্তার ফরহাদ আলী খান, আপনি বিরতির আগে বলছিলেন যে ভ্যাকসিন সেফটির কথা আপনি বলছিলেন, আর যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে এই যে ফাইজারের টিকাও আমাদের আসার কথা, এই টিকাটি সংরক্ষণের ক্ষেত্রে আসলে সেই সক্ষমতা হয়তো আমাদের রাজধানীতে আছে, কিন্তু ঢাকার বাইরে হয়তো সেই সক্ষমতাটা খুব কম। আপনার কাছে জানতে চাইব ভ্যাকসিন সেফটি নিয়ে আপনার বিশ্লেষণ, আপনার মতামত জানতে চাইব। ধন্যবাদ। এখানে যে ভ্যাকসিন তিনটির কথা সবাই আলোচনা করছে, ফাইজার এবং মডার্না একই ধরনের ভ্যাকসিন, এমআরএনএ ভ্যাকসিন, এবং তাদের ভ্যাকসিন দুটোকে একটাকে -70 ডিগ্রি আর একটা হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। এটা অবশ্যই একটা কঠিন প্রক্রিয়া। এই প্রক্রিয়া, এই কোল্ড চেইন মেইনটেইন করা ইউরোপেরই সামাল দেওয়া কঠিন হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে আপনার শুনলেন এখানে যে আমরা বিশ্বের সর্ববৃহৎ কোম্পানি যেটা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তারা ওখানে তৈরি করে বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে এবং কোভাক্সের মাধ্যমে বাংলাদেশ পাচ্ছে ভ্যাকসিন ফ্যাসিলিটির মাধ্যমে। আমার মনে হয় যে মেজরিটি জনগণ যদি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে তাদেরকে ভ্যাকসিনেট করা যায়, পাশাপাশি যেহেতু কোভাক্স ফ্যাসিলিটির মাধ্যমে আমরা ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন পাচ্ছি, সেক্ষেত্রে মনে হয় যে এই ভ্যাকসিনটি অবশ্যই কার্যকরী, যদিও একটার সাথে একটা তুলনা করা যায় না এখানে ভ্যাকসিন দুটোর। এবং যদিও এটা নিয়ে এই ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা উঠেছে, ধরেন যে অ্যালার্জিক রিয়াকশন নিয়ে, সেক্ষেত্রে প্রতিটি ভ্যাকসিনের এই গায়ে লেখা থাকে যে সতর্কতামূলক বার্তা দেওয়া থাকে যে কন্ট্রাইন্ডিকেশন, কোন কোন রোগীকে দেওয়া যায় না, সেক্ষেত্রে ডাক্তাররা অবশ্যই সেক্ষেত্রে সচেতন থাকবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউরোপেও এখানে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পর যে কোনো রোগীকে বলা হয় 15 মিনিট ভ্যাকসিন নেওয়ার পর ওয়েট করতে, যাতে কোনো সঙ্গে সঙ্গে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিনা।
যাদের অ্যালার্জিক রিয়াকশন হওয়ার রিস্ক থাকে তাদের সঙ্গে সঙ্গে কিছু কিছু সিমটম দেখা যায়, এবং প্রিভিয়াস যে অ্যালার্জিক হিস্ট্রি এগুলো দেখা হয়। কাজে যে কোনো রোগীর ভ্যাকসিন দেওয়ার আগে আমি মনে করবো সতর্কতামূলক যেগুলো কাজগুলো, যে তাদের হিস্ট্রি অফ ডিজিজ একটা ফর্ম ফিল আপ করে সেখানে সব ডাটা নিয়ে ইনফরমেশন নিয়ে ভ্যাকসিন দেওয়া উচিত। পাশাপাশি অ্যাডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেমটাকে, যেটা আমাদের আজিজ ভাই বললেন যে ড্রাগ কন্ট্রোল অথরিটি অলরেডি শুরু করে দিয়েছেন, আমি মনে করি বাংলাদেশে একটি সুবর্ণ সুযোগ এখন সারা বিশ্বে, যেখানে হয়তো এখানে আমাদের ইন্ডিয়ান একজন ভাই রয়েছেন, তিনিও জানেন যে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ডে পোস্ট মার্কেটিং যে ডাটাগুলো রয়েছে ড্রাগের, সেটা কিন্তু ইন্ডিয়া বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেন সেগুলো দিয়ে গবেষণা কাজে ব্যবহার করে। বাংলাদেশের সুযোগ রয়েছে ভ্যাকসিনের যে ডাটাবেস গুলো তৈরির মাধ্যমে, যে পোস্ট অ্যাপ্রুভাল সেফটি স্টাডি গুলো, পোস্ট অ্যাপ্রুভাল সার্ভেলেন্স গুলো, ফার্মাকোভিজিলেন্স সার্ভেলেন্স গুলোর ক্ষেত্রে বাংলাদেশে এখন সুযোগ হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিং করা, এট দ্য সেম টাইম ভ্যাকসিন মনিটর করা, যে অ্যাডভাইসিং মনিটর করার সুযোগ রয়েছে সেটাকে এই মুহূর্তে এই সিস্টেমটাকে বাস্তবায়ন করা, আমি মনে করি একটা সুযোগ রয়েছে। আরেকটা কথা হচ্ছে, যদি একটি দেশে ফার্মাকোভিজিলেন্স সিস্টেমটা সুন্দরভাবে থাকে, সেক্ষেত্রে আগামীতে অনেক বড় বড় কোম্পানি তারা কিন্তু ট্রায়াল করতে সাহস পাবে সেখানে, যেখানে সিস্টেম ইন প্লেস। কাজে আমি মনে করি যে ভ্যাকসিন পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো টেনশনের কারণ নাই। যদিও ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন নিয়ে নানা রকম কথা রয়েছে, কিন্তু আমি মনে করি যে মানুষ নির্দ্বিধায় এবং সবাই এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে সাপ্লাই ব্যাপারটা রয়েছে, হ্যাঁ প্রত্যন্ত অঞ্চলে হয়তো -70 ডিগ্রি সাপ্লাই চেইন মেনটেন করা সম্ভব না, সেক্ষেত্রে যেখানে সম্ভব সেখানে দেওয়া যেতে পারে। আমি মনে করি যে একটি ভ্যাকসিন শুধু এনাফ না, যে কোনো দেশের জন্য অনেক বেশি চেষ্টা করছে 5-6টি কোম্পানির সাথে আলাপ করতে। আমাদের সুইডেনের লোক সংখ্যা মাত্র 10 মিলিয়ন, 1 কোটি লোক। এখানে আমরা অলরেডি 6টি বড় বড় কোম্পানির সাথে চুক্তি করেছি, ইউরোপিয়ান ইউনিয়ন অনেক সবগুলো দেশের চুক্তি করেছে, সবগুলো কোম্পানির সাথে, যাতে তারা সবার ভ্যাকসিন পায়। কাজে আমি মনে করি বাংলাদেশে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ যে অন্যান্য যারা রয়েছে তাদের সঙ্গে চুক্তি করে ভ্যাকসিন সাপ্লাই করার নেওয়ার যে সুযোগটা গ্রহণ করা। আর আমি একটা কথা বলবো যে কামরুল ভাই যে কথাটা বললেন যে ভ্যাকসিনটি এটি একটি অন্যতম প্রিভেন্টিভ টুল বা রোগ প্রতিরোধ একটা টুল করার যে সুযোগ, কিন্তু পাশাপাশি যে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া চলা, যেগুলো মানে চলা উচিত, সেটা মেনটেন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্স না হলেও পার্সোনাল ডিস্টেন্স এবং হাইজিন মেনটেন করার যে কাজগুলো, যেগুলো বলা হচ্ছে বারবার, সেগুলো মেনটেন করে আমার মনে হয় যে আমরা একটা ভালো জায়গায় অবস্থান করছি। মানে যুদ্ধটা শুধু ভ্যাকসিন দিয়ে করলেই চলবে না, আমাদের যে এই 1 বছরে জীবনের সঙ্গে যে আচরণগুলো আমরা অ্যাডাপ্ট করেছি, বারবার হাত ধোয়া, মাস্ক পরা, সেটা দিয়েও যুদ্ধটা চালিয়ে যেতে হবে। আমরা যেতে চাই কথা বলি যে আমাদের একটা কথা, ছোট কথা বলে শেষ করি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভ্যাকসিন হিরো খেতাবে ভূষিত, এবং আমি মনে করি যে বাংলাদেশের বিরাট সাফল্য যে তার কারণে বিশ্বে অনেক দেশের থেকে অনেক আগেই বাংলাদেশে ভ্যাকসিনের যে একটা সুযোগ তৈরি হয়েছে ভ্যাকসিনেশনের। আমি সেজন্য আমি মনে করি আমরা যারা প্রবাসে রয়েছি আমরা গর্বিত। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে কোভিড-19 এর যারা ফ্রন্টলাইন ফাইটার, চিকিৎসক এবং হেলথ কেয়ার ওয়ার্কার, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে একটি আমরা সুন্দর অবস্থানে রয়েছি। আমি আশান্বিত এবং আমি মনে করি সবার সুস্থতা বজায় রেখে আমরা আগামীতে করোনা নিয়ন্ত্রণ করব, আমি আশান্বিত। ডাক্তার এম এ আজিজ, আপনার কাছে জানবো যে আমরা এই আলোচনায় যেটি জানলাম যে গুজবের একটি বিষয় বা অপপ্রচার, প্রোপাগান্ডা ভ্যাকসিন নিয়ে হচ্ছে, এবং করোনার আগে থেকেও কিন্তু গুজব শুরু হয়েছিল যে বাংলাদেশে এত মানুষ মারা যাবে, রাস্তায় মানুষ মরে পড়ে থাকবে। আর এখন কিন্তু ভ্যাকসিন নিয়ে নানা ধরনের গুজব চলছে। এই জায়গাটিতে নিশ্চয়ই বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম নানা অপপ্রচার, প্রোপাগান্ডা চলছে। এই জায়গাটিতে আসলে একটা এখানেও সুরক্ষা দেওয়া দরকার এবং এই জায়গাটিতে নজর দেওয়া খুবই জরুরি কিনা আপনার মতামত জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই কোভিড আসার শুরু থেকেই একটি মহল সবসময় নেতিবাচক আলোচনা সমালোচনা আমরা লক্ষ্য করেছি, এবং এই ভ্যাকসিন আসার আগেই প্রথম আমরা দেখেছি যে ভ্যাকসিন বলা শুরু করলো, ভ্যাকসিন আমাদের দেশে আসবে না, হুলস্থুল কাণ্ড। ওই সিরামের সিও কি বললো এটা নিয়ে একদম তোলপাড় কাণ্ড। সেই দিনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেই দিনই সলিউশন করলো। তারপরেও তারা এটা নিয়ে অনেক আলোচনা করলো। এই গতকালকেও দেখলাম যে আমাদের বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি সংশয় প্রকাশ করছেন যে সাধারণ মানুষ ভ্যাকসিন পাবে কিনা।
আপনার যে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী শাহ, উনি বলছে যে সরকার সাধারণ মানুষকে, গরিব মানুষের ভ্যাকসিনের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত করছে, আগে গরিব ধনী এবং এমপি মন্ত্রীদের ভ্যাকসিন দেয়। তাদের মধ্যে সপরিত বক্তব্য। তারা বলছে যে দুর্নীতির আশ্রয় নিচ্ছে সরকার, লুটপাট করছে। ভ্যাকসিনই দেশে আসে নাই, ভ্যাকসিন নিয়ে লুটপাট করছে। শুধু একটা গোষ্ঠী আছে ভারত বিরোধী যারা ভূমিকা রাখে, তারা সবসময় বলে, তাদের আসলে আসলে কিছু এখন বক্তব্য দেওয়ারও কিছু নাই। তারা এই ব্লুমবার্গ যখন এই যে রিপোর্ট আসলো, তখন তাদের এই ব্লুমবার্গ বোমা ফাটার পরে তারা গায়ে জ্বালা, আবার এই ভ্যাকসিন আসার পরেও তাদের গায়ে জ্বালা। তাদের আসলে সমালোচনা এরকমই আর কি। যখন গঙ্গার পানি আসলো বললো যে পানি আসবে না, আসার পরে বলে পানি গোলা, বেশি দিন থাকবে না। এই পদ্মার সেতু হওয়ার সময় খালেদা জিয়া বললো যে এ পদ্মা সেতু আওয়ামী লীগ পারো না, পারলে এটা ভালো হবে না, ভেঙে যাবে, কেউ এটার উপরে তো যাবে না। সুতরাং এই আলোচনা সমালোচনা থাকবেই। আমাদের দেশে একটা গোষ্ঠী আছে, তারা এগুলো সবসময় করে থাকে। দেখুন এই সাউথ ইস্ট এশিয়ান রিজনে কয়টা দেশে ভ্যাকসিন আসছে? জাপানের মতো দেশে এখনো তারা কোনো ভ্যাকসিন নেই, কবে দিব তারা এখনো কোনো তাদের রুট ম্যাপ নাই। এত শক্তিশালী দেশ অর্থনৈতিক ভাবে। সুতরাং এরা সবসময় আলোচনা সমালোচনা থাকবেই। তবে সরকার এটা জননেত্রী শেখ হাসিনার প্রথম থেকেই আমাদের এই করোনা মোকাবেলায় যে সফলতা আছে, আমরা চিকিৎসকদের সহযোগিতা দেখেন, এই প্রণোদনা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশেই প্রথম দিয়েছে, বিশ্বের অন্য দেশ পরে ফলো করেছে সেটা। আমাদের এই ফুড সিকিউরিটি, ইকোনমিক সিকিউরিটি, এই তারপরে বৈশ্বিক নেতৃত্ব দিয়েছে। বিশ্ব সার্ক বলেন, বিশ্বের বিভিন্ন ফোরামে কথা বলেছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিয়েছেন, 5 দফা প্রস্তাব দিয়েছেন। আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনা এই বিশ্ব নেত্রী হিসাবেও এই কোভিড-19 এর এই ভূমিকা রেখেছেন। উনি সবসময় বলেছেন যে বিশ্বের প্রত্যেকটা দেশই সুরক্ষা করতে হবে, প্রত্যেকটা মানুষকে সুরক্ষা করতে হবে, তাহলে আমরা একজন শুধু বাংলাদেশ সুরক্ষিত হলে হবে না। সুতরাং এই যে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ, এবং এই দেখেন ইন্ডিয়ার সাথে যে কূটনৈতিক সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্ক, এটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিল আবার। এবং বিশ্বের যে সমস্ত ভ্যাকসিন তৈরি হচ্ছে, থার্ড ফেজে আছে, সব জায়গায় কিন্তু আমাদের দেশ থেকে যোগাযোগ করা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে, এবং কূটনৈতিক ভাবে যোগাযোগ করা হচ্ছে, এবং অর্থনৈতিক ভাবে আমাদের দেশ সক্ষম ভ্যাকসিন কেনার জন্য। এবং 80% জনগোষ্ঠীকে পুরোভাবেই আমাদের সরকার প্রস্তুত সবাইকে ভ্যাকসিন দিতে। যদিও এর ভিতরে প্রাইভেটে ভ্যাকসিন আনার জন্য অনেকে কথা বলছে, সেখানেও সরকার বলছে যে একটা নীতিমালা করবে, নীতিমালার মাধ্যমেই আসবে। এই যে দুর্নীতির কথা বললেন, সরকার অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে ধরেন একটা সেন্টারে 100 লোক ভ্যাকসিনেশন করবে, একটা অ্যাম্পুলে 10 জন দিতে পারে। দেখা গেল যে শেষে 5 জন আসলো না, এই 5টা ভ্যাকসিন কিন্তু তারা ফেলে দিবে। এটা যেহেতু অ্যাপস এর রেজিস্ট্রেশন না, দিবে না, এটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে। এবং খালি ভ্যাকসিন গুলো ফেরত দিবে এই স্বচ্ছতার জন্য, সেটা কিন্তু ওপেন বলা হচ্ছে। তারপরেও তারা কিন্তু কথাবার্তা বলে যাচ্ছে। সরকার কিন্তু উদ্যোগ নিচ্ছে যে এটা একটা লম্বা সময়, ফরহাদ কামরুল ভাইরা ঠিকই বললো যে একটা লম্বা সময় অতিক্রম করতে হবে, ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হবে, তারপর এটার এফিকেসি কতদিন থাকে সেটাও দেখতে হবে, যার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই ক্ষেত্রে সরকার কিন্তু এই চীন বলেন, রাশিয়ার ভ্যাকসিন বলেন, তাদের সাথে কিন্তু যোগাযোগ করছে। আমাদের দেশে যে সমস্ত কোম্পানির সক্ষমতা আছে, সেখানে তাদের প্রযুক্তি এনে উৎপাদন করার ব্যাপারটাও কিন্তু চিন্তায় আছে। যেমন চীনের ভ্যাকসিনটা আজকে খুব সময় আমরা শুনলাম যে একটা ভ্যাকসিনের WHO অনুমোদন দেবে চীনের। চীনের সেই ভ্যাকসিনের সাথে কিন্তু বাংলাদেশ যোগাযোগ করছে। যদি সেটা হয়ে যায়, চীন থেকে কিন্তু আমরা ভ্যাকসিন আনতে পারবো এবং প্রযুক্তিও আনতে পারবো। সুতরাং সরকার কিন্তু সেই সমস্ত দিক লক্ষ্য করে যাচ্ছে, এবং সেটার ব্যাপারে কমিটমেন্ট আছে সরকারের। আপনি যেটা বললেন, এই আলোচনা সমালোচনা থাকবেই। এই তাজমহলের সমালোচনা করে একটা গ্রুপ আছে। সুতরাং আমি মনে করি যে আলোচনা সমালোচনা যারাই করুক, পাবলিকের কাছে তাদের জনবৃত্তি নাই। জননেত্রী শেখ হাসিনা বিগত সময়ের যে কমিটমেন্ট করেছে, কমিটমেন্ট রক্ষা করেছে, মানে এই যে উন্নত বিশ্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যে স্বপ্ন দেখাচ্ছে, একের পর এক স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে, মানুষের বিশ্বাস আস্থা আছে এই মাননীয় প্রধানমন্ত্রীর উপর। সুতরাং এই আলোচনা সমালোচনা কাজ দিবে না। আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই যেভাবে কোভিড নিয়ন্ত্রণ সফল হয়েছে, আগামী ভ্যাকসিনেশন কর্মসূচিও সফল হবে। যে আমরা একদম শেষ দিকে আমি একটু ছোট্ট করে ডাক্তার ফরহাদ আলী খানের কাছে যাব, ছোট্ট করে আপনার কাছে জানবো যে এই যে 18 বছরের নিচে এবং গর্ভবতী নারীদেরকেও
ভ্যাকসিনেশনের আওতায় রাখা হচ্ছে না, এটা তো মনে হয় শুধু বাংলাদেশে নয় সবখানে। এটা কি আসলে তাদের ক্ষেত্রে পরীক্ষাটা হয়নি এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? জি, সবগুলো ট্রায়ালই ছিল 18 বছরের ঊর্ধ্বে, কাজেই 18 বছর নিচে নেওয়া হচ্ছে না। ফাইজার ভ্যাকসিন ছিল 16 বছরের ঊর্ধ্বে, কাজেই এটা সঠিক সিদ্ধান্ত। আর একটা হচ্ছে যে প্রেগন্যান্ট মহিলাদের অনেকে ট্রায়ালে, কোনো মহিলা ট্রায়ালে ছিল না, কাজেই প্রেগন্যান্টদের ব্যাপারে যেটা ডিসিশন সব দেশেই নেওয়া হচ্ছে যে কেউ যদি তারপরও ভ্যাকসিন নেওয়ার পরও যদি প্রেগন্যান্ট হয়ে যায় বা প্রেগন্যান্সি ধরা পড়ে, সেক্ষেত্রে তার কোনো আহামরি রিস্ক নাই, যদিও সেক্ষেত্রে তার সেকেন্ড ডোজ নিতে পারে, বাট তাকে চিকিৎসকের মাধ্যমে তাকে মনিটর করা উচিত। তবে প্রেগন্যান্টদের ভ্যাকসিন এই মুহূর্তে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এভাবে ট্রায়াল চলছে। জি, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাই অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, ধন্যবাদ জানাই অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, ডাক্তার ফরহাদ আলী খান এবং দীপাঞ্জন রায় চৌধুরী। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আমরা শেষ করব আজকের ইভ্যালি 21 রাত। দর্শক, আমরা শুরুতেই বলেছি যে ভারতের উপহারের টিকা 20 লাখ ডোজ এসেছে এবং আমাদের যে কেনার টিকা সেইটাও চলে আসবে এবং অন্যান্য দেশের সঙ্গেও আমরা আলোচনা করছি। বাংলাদেশ আলোচনা করছে যে ভ্যাকসিনেশনও আমরা খুব দ্রুতই শুরু করব, কোনো সমস্যাও হবে না। আমাদের আলোচনা থেকে সেই কথাটি বেরিয়ে আসলো। তবে আমাদেরকে এই যুদ্ধে, করোনা যুদ্ধে বা করোনা মোকাবেলা করতে ভ্যাকসিনের বাইরেও যে জিনিসগুলো করা দরকার, এর মধ্যে রয়েছে বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। এই কাজগুলো করতে পারলেই আমরা করোনা মোকাবিলা করে জয়ী হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।